নিত্যপণ্যের দামে দিশেহারা শ্রমজীবীরা দুদিন কাজ না পেলেই চলে যাচ্ছেন দারিদ্র্য সীমার নিচে। সামাজিক কর্মসূচির ৭৩% সুবিধাভোগী ভুয়া ঢেলে সাজানোর পরামর্শ। সূচকের টানা পতনে বেহাল পুঁজিবাজার। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির হুটহাট সিদ্ধান্তকে দুষছেন বিনিয়োগকারীরা। দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা নেই বলছে আইসিবি। উন্নয়ন কাজের ধীরগতিতে কমেছে কাঁচামাল আমদানি। কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না চট্টগ্রাম কাস্টমস হাউস। অর্থ বছরের ৫ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৪,৪২১ কোটি টাকা পিছিয়ে। সকালের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। পণ্যের বাজারে যখন আগুন, তখন শ্রম বিক্রি করে জীবনযাপন করা মানুষকে ফিরতে হচ্ছে খালি হাতে। এভাবে পরপর দুদিন ফিরলেই দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছেন তারা। শ্বেতপত্র কমিটি এমন তথ্য দিয়ে বলছে, দরিদ্র এই জনগোষ্ঠীর জন্য যে সামাজিক কর্মসূচি চালু আছে তাতে ৭৩%ই ভুয়া সুবিধাভোগী। তাই চলমান কর্মসূচিকে ঢেলে সাজানো এবং বৈষম্য কমানোতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদ। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। দিনের আলো ফোটার পরপরই মোহাম্মদ নাইমের রাস্তার এক কোণে বসে অপেক্ষা। উদ্দেশ্য একদিনের জন্য নিজেকে বিক্রি করা। বাজারে জিনিসপত্রের দামের আগুনে হাত পুড়ছে ক্রেতার। তবে শ্রম বিক্রি করতে আসা এ বাজারে নাইমের দাম কেবলই কমতির দিকে। তবুও সব দিন পান্না কাজ, থাকতে হয় কর্মহীন। একদিন পাই না, এরকম ভাবে কাম করতে হয়। মূর্খ হয়ে গেছি, আমি পড়ালেখা করতে পারি নাই। কারণ দুইটা বাইরেও বাধ্য হয় না, দুইটা বাইরেও কাম করতে হয়। ভোর হলে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজের অপেক্ষায় থাকেন নাইমের মতো শত শত মানুষ। এখানে যারা কাজের জন্য অপেক্ষা করছেন তারা একদিনে যা আয় করেন তা দিয়ে মোটামুটি দারিদ্র্য সীমা পার করে যান। কিন্তু শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে, যারা কোনো মতে দারিদ্র্য সীমা পার করছেন তারা এতটাই দারিদ্র্য ঝুঁকিতে আছেন যে দুদিন কাজ না পেলেই দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারে। এবং এখানে যারা অপেক্ষা করছেন তারা বেশিরভাগই কাজ পাচ্ছেন না ৪ থেকে ৫ দিন ধরে। একটা না মনে করেন ৭ দিনও হয় না, আমি ১০০ দেশে গেছি, পরে আবার ধার উদ্ধার করে আবার আইসি। ৭টার সময় আইসি, ৮-৯টা ঘন্টা বই থেকে কাম না হলে যাই। এই মাস বইরেই কাম নেই। ৩.৫ মাসে ১৫ দিন কাম, সপ্তাহে পর একদিন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আছে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি। সেখানেও শুভঙ্করের ফাঁকি। শ্বেতপত্র প্রতিবেদন বলছে, ২০২২ সাল পর্যন্ত এই কর্মসূচির আওতায় সুবিধাভোগীর মধ্যে ৭৩%ই ভুয়া। আবার যা পাচ্ছেন সেটাও প্রয়োজনের তুলনায় নগণ্য। সামাজিক সুরক্ষা খাতে একজন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী যখন ভাতা পান মাত্র ৫০০ থেকে ৮০০ টাকা, তখন একই খাতে মোটা অঙ্কের টাকা চলে যায় সরকারি, আধা সরকারি, চাকরিজীবী ও বিভিন্ন ধরনের অবসর ভাতায়। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্রতার সঙ্গে লড়াই করা মানুষের সংখ্যা কমাতে বাড়াতে হবে কর্মসংস্থানের সুযোগ। আর দিচ্ছেন ভুয়া সুবিধাভোগী ঠেকাতে সামাজিক সুরক্ষা কর্মসূচিকে ঢেলে সাজানোর পরামর্শ। কিছু কিছু কর্মসূচি এগুলো আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি না, অন্তর্ভুক্ত নাও হতে পারে। তো সেটি আমার মনে হয় এখন একটা সময় এসছে যে এগুলোকে একটু রিভিউ করে সেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থাৎ এই যে সামাজিক সুরক্ষা খাতের যারা এটার সাথে সংশ্লিষ্ট, পার্টিকুলারলি ক্যাবিনেট ডিভিশন, জেনারেল ইকোনমিক ডিভিশন, সবাই মিলে বসে আমার মনে হয় সেগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে। দারিদ্র্য পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ধনী গরিব বৈষম্যের প্রকট চিত্র। শ্বেতপত্রের প্রতিবেদন জানাচ্ছে, ১০ ভাগ ধনীদের হাতেই দেশের ৮৫% সম্পদ কুক্ষিগত হয়ে আছে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সূচকের টানা পতনে বেহাল ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহে লেনদেনও ঠেকেছে তলানিতে। বিনিয়োগকারীরা দুষছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির হুটহাট সিদ্ধান্তকে। ভালো কোম্পানির শেয়ারের দাম কমলেও দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা নেই বলে জানান পুঁজিবাজারের তারল্যের যোগানদাতা প্রতিষ্ঠান আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। বিজয়ের মাসের দ্বিতীয় সপ্তাহ ডিসেম্বরের ৮ থেকে ১২ তারিখ। প্রথম সপ্তাহের সঙ্গে তুলনা করলে এই ৫ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএক্স কমেছে ৯১ পয়েন্ট। শুধু সূচকের পতন না, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন নেমেছে ২০০ কোটির ঘরে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সর্বনিম্ন।
সাধারণ বিনিয়োগকারীরা বলছেন বাইব্যাক আইন চালু না করা, মার্জিন ঋণ বহাল রাখা আর নিয়ন্ত্রক সংস্থার ঘন ঘন সিদ্ধান্তে বাজারের এই বেহাল দশা। মার্কেটে বেচে কেনাও নাই আর বাড়ার কোনো লক্ষণ দেখতেছি না, আমাদের তা আশা শেষ। শেয়ার মার্কেট এমনি খুব খারাপ অবস্থায় আছে, তার মধ্যে কিছু সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব পড়ে। 3 বছর যাবৎ ওভারঅল এভারেজে নিচের দিকে আছে, মানে উপরের দিকে যাওয়ার তেমন দেখতেছি না। বাজারে এখন বলার মতন আমাদের কিছুই নেই, আর এই বাজারটা দেখার মতন আমার মনে হয় কেউই নেই। ভালো কোম্পানির শেয়ারে অর্থলগ্নিকারীরাও পড়েছেন লোকসানে, তবে দীর্ঘমেয়াদে এসব কোম্পানির শেয়ারধারীরা লাভবান হবেন এমন প্রত্যাশা আইসিবি চেয়ারম্যানের। ভালো কোম্পানির শেয়ারগুলোর যে পতনের কথা বলতেছে পার্সেন্টেজে, সেগুলো অনেক কম। আপনাদের খারাপ কোম্পানির যেগুলো নিয়ে হয়তো অনেকে বসে আছে, যেগুলো হয়তো জুড়াইদের অনুযায়ী বেচা কেনা হয়েছে, সেগুলোতে 40-50% চলে গেছে, আর এগুলোতে 20% 25% হয়তো বড় জোর। বাজার প্রসঙ্গে আবু আহমেদ বলেন, সুদিনের জন্য করতে হবে অপেক্ষা। জানান, সুদের হার কমে আসলে স্বাভাবিক হবে শেয়ার বাজার। সুদের হার বেড়ে যাওয়ার কারণে প্রচুর টাকা এই মার্কেট থেকে মানি মার্কেটে গেছে, ট্রেজারি বন্ডে গেছে। তো সেটাও যে সুদের হারটা যদি আবার কমা শুরু করে, অথবা জানুয়ারি ফেব্রুয়ারি কমবে আশা করতেছি ইনশাল্লাহ, তাহলে এদিকে আসবে আমরা, মানে ইনভেস্টমেন্টের যে মানে ফান্ড অ্যাভেলেবল সেটা আবার এদিকে আসবে। গত সপ্তাহে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ট্যানারি ও টেলিকম খাতে শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন কাজের ধীর গতিতে শিল্প কারখানায় কমেছে উৎপাদন। এ কারণে কাঁচামাল আমদানি তুলনামূলক কমে যাওয়ায় কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না চট্টগ্রাম কাস্টম হাউস। চলতি অর্থ বছরে 5 মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে 4,421 কোটি টাকা পিছিয়ে রয়েছে সংস্থাটি। তবে গত অর্থ বছরের তুলনায় 1,698 কোটি টাকা বেশি আদায় হয়েছে এই সময়ের মধ্যে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের গত 5 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 34,097 কোটি টাকা। তবে চট্টগ্রাম কাস্টম হাউস আদায় করেছে 29,676 কোটি টাকা। আর একক মাস হিসেবে নভেম্বরে 7,457 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 5,223 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলো গত অর্থ বছরের তুলনায় 6% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানি কিছুটা কম হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হচ্ছে বলে দাবি কাস্টম হাউসের। গত বছরের নভেম্বরের তুলনায় এই বছরের নভেম্বরে প্রায় 5,800 কন্টেনার কম এসেছে। আমাদের নভেম্বর পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 34,000 কোটি টাকা, তার বিপরীতে আমরা প্রায় 29,700 কোটি টাকার মতো আদায় করতে পেরেছি। তথ্য বলছে বিগত সময়ের তুলনায় শুধু নভেম্বরেই 7,64,000 মেট্রিক টন শিল্পের কাঁচামাল কম আমদানি হয়েছে। যেহেতু মার্কেটের চাহিদা নেই, আমরা কিন্তু উৎপাদন করতে পারতেছি না, এবং সেই হিসাবে র মেটেরিয়াল যেগুলো আছে যে সিমেন্ট উৎপাদনের করার জন্য, এগুলো সব কিন্তু আমদানি কমে গেছে। 5 আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলমান উন্নয়ন কাজে স্বচ্ছতা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে কিছু উন্নয়ন কাজে ঠিকাদার সংশ্লিষ্টরা গা ঢাকা দিয়েছে। উন্নয়ন কাজে ধীরগতির প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতে, বিশেষ করে বাজারের চাহিদার বিপরীতে কারখানাগুলো উৎপাদন কমিয়ে দেওয়ায় কমছে কাঁচামাল আমদানিও। উন্নয়নমূলক কাজ খুব কম, এই কারণে আমদানিও কম, বিক্রিও কম। সেই হিসাবে আমাদের কাঁচামালের আমদানিও কম। এর থেকে উত্তরণের পথ হচ্ছে যে আমাদের দেশের কিছু উন্নয়নমূলক কাজ আবার চালু করতে হবে। চালু করলে পরে এই শিল্পটা আবার ঘুরে দাঁড়াবে। 2022-23 অর্থ বছরে 74,204 কোটি টাকার বিপরীতে 61,350 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে 77,616 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 68,866 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। আর 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 83,432 কোটি টাকা। জাতীয় আয়ে বিশাল একটি অংশ যোগান দিয়ে থাকে চট্টগ্রাম কাস্টম হাউস, যার পরিমাণ বছরে 70,000 কোটি টাকার বেশি। মূলত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্য থেকে যে রাজস্ব আদায় হয় তাই জাতীয় আয়ে যুক্ত হচ্ছে। আর তাই রাজস্ব বাড়াতে চট্টগ্রাম কাস্টম হাউসের বিদ্যমান সংকটগুলো কাটানোর কথা বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, এতে ক্রেতার সংকটে পড়েছেন মাদারীপুরের স্বর্ণ ব্যবসায়ীরা। সাধ্যের মধ্যে সাধ মেটাতে না পেরে সিটি গোল্ডের দিকে ঝুঁকছেন অনেক নারী। আবার কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন শ্রমিক কর্মচারীরাও।
স্থানীয় পর্যায়ে স্বর্ণশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি ব্যবসায়ী নেতাদের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদত আকন। মাদারীপুর শহরের পুরান বাজার জেলার সবচেয়ে বড় স্বর্ণকার পট্টি। 6 মাস আগেও যেখানে ক্রেতাদের পদচারণায় মুখর থাকত দিনের বেশিরভাগ সময়, সেখানে এখন কেবলই শুনশান নীরবতা। এখানকার অধিকাংশ দোকানে ক্রেতা সংকটে ভাটা পড়েছে বিক্রি। বিক্রেতারা বলছেন 1 বছরেরও কম সময়ের ব্যবধানে এক একটি দোকানে 3 থেকে 5 লাখ টাকা বিক্রি নেমে এসেছে অর্ধেকে। কারণ স্বর্ণালঙ্কারের উচ্চ মূল্য। অনেকে ঝুঁকছেন সিটি গোল্ডের দিকে। সোনার দাম এত বেশি, যার কারণে কাস্টমার খুব কম। কারিগরদের ওইভাবে কাজ দিতে পারি না, তারা অলস সময় পার করছে। খুবই একটা সংকটময় সময় কাটাইতেছি। আমরা তো কিনতে পারি না, তাই জন্য ওদের স্বর্ণের বদলে আমরা সিটি গোল্ড নিতেছি। আগে 3-4 বড়ি কাজ করতাম, এখন মানে মাসে 1 বড়ি 2 বড়ি কষ্ট হয়ে যায়। এখন অনেকে কাজ সেরে অন্য কাজে চলে যাচ্ছে। এজন্য অবশ্য সিন্ডিকেটকে অনেকটাই দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। দেখা গেছে আজকে 500 কমলো, তো ধাপে ধাপে 1 সপ্তাহে 3-4 বার বাইরে যায়। সরকার যদি এটার প্রতি দৃষ্টি না রাখে, তাহলে দেখা যাবে যে স্বর্ণের বাজারটা সমস্যাই হয়ে যাবে। এই অবস্থায় স্থানীয় পর্যায়ে স্বর্ণ শিল্পকে টিকিয়ে রাখতে প্রণোদনা দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। স্বর্ণের বাজারে ডাউন হলে সবাই কিনতে পারতো এবং বিপদ আপদে সবারই কাজে লাগতো। এই ব্যবসার সাথে জড়িত যারা, তাদেরকে সরকারের প্রণোদনা দেওয়া উচিত বেঁচে রাখার স্বার্থে, এই শিল্পকে বাঁচানোর স্বার্থে। মাদারীপুর জেলার 5টি উপজেলায় 350 স্বর্ণের দোকান রয়েছে, যেখানে কর্মরত রয়েছেন 3000-এর বেশি শ্রমিক কর্মচারী। দিনরাত মিলিয়ে 16 থেকে 18 ঘন্টা স্বর্ণের গহনা নির্মাণে শ্রমিকরা ব্যস্ত থাকলেও এখন বেশিরভাগ সময় অলস কাটাচ্ছেন। কাজ না থাকায় এই পেশার পরিবর্তন করে অনেকেই অন্যত্র চলে গেছেন। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। হিমালয় কন্যা পঞ্চগড়ে তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 13 ডিগ্রির মধ্যে। টাঙ্গাইলের হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এছাড়া ঘন কুয়াশায় মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া, আরিচা কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে পঞ্চগড়ে আছেন রিপোর্টার সোহাগ হায়দার, টাঙ্গাইল সদর হাসপাতালে আছেন রিপোর্টার কাদির তালুকদার এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি মোহাম্মদ ইউসুফ আলীর কাছে। ইউসুফ, 6 ঘন্টা 20 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া সহ আপনি যেভাবে বলছিলেন যে দেশের এবং মানিকগঞ্জের এই অঞ্চলের 3টি রোড কিন্তু আসলে ঘন কুয়াশা বন্ধ রয়েছে। আমরা দেখেছি 7টার দিকে কুয়াশার মাত্রাটা একটু কমে এসেছিল, তখন কিন্তু প্রস্তুতি নিয়েছিল বিআইডব্লিউটিসি ফেরি ছাড়ার জন্য। পরেই কিন্তু আবার কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে এবং তখনই আবার বন্ধ হয়ে যায়। অর্থাৎ এখন পর্যন্ত দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় এই ঘাট অঞ্চলে কিন্তু যানবাহন এবং যাত্রী সংখ্যা বেশ বেড়ে গিয়েছে। 3টি ঘাটে অর্থাৎ 3টি নৌরুটের কমপক্ষে 60 শতাধিক যানবাহন এই মুহূর্তে ঘাট এলাকাতে অপেক্ষা করছে এই নদী পার হওয়ার জন্য। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই ঘাট এলাকাতে বিরাজ করছে। অর্থাৎ একদিকে তীব্র শীত, অন্যদিকে কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় এই অপেক্ষার সময়টুকু যারা শিশু, নারী সহ বয়স্করা কিন্তু ঘাট এলাকাতে বেশ কষ্ট করছে। এছাড়াও কিন্তু পল্টন থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে অনেকেই ঝুঁকি নিয়ে আমরা ট্রলারে পার হতে কিন্তু দেখছি। তো এটাও কিন্তু নিষিদ্ধ থাকা হলেও কিন্তু কারো নজরদারি আমরা এই ঘাট এলাকাতে দেখিনি। তো অন্যদিকে আমরা যদি বলি যে রাত ঠিক সন্ধ্যা রাত থেকে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া সহ এই অঞ্চলের 3টি রোডে কিন্তু ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ঠিক রাত 1টার দিকে এই কুয়াশার মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করলে ফেরির যে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।
তখন কিন্তু ঘাট কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়ানোর জন্য এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে এবং বন্ধের পরে কিন্তু মাঝ নদীতে চলাচলরত 5টি ফেরি 96টি যানবাহন নিয়ে আটকে পড়ে মাঝ নদীতে। তারপরে ভাষা সৈনিক ডক্টর গুলাম মোল্লা নামের একটি ফেরি মাঝ নদী থেকে পাটুরিয়া ঘাটে এসে নোঙর করতে 7টার দিকে সক্ষম হলেও কিন্তু অন্যান্য যে 4টি ফেরি এখনো কিন্তু মাঝ নদীতে কনকনে শীতের মধ্যে যাত্রী এবং যানবাহন নিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। এই মুহূর্তে পঞ্চগড়ে রয়েছে সুহাগ হায়দার। এইটা শীতের সর্বশেষ খবর জানতে আমরা সোহাগের কাছে চলে যাব। সোহাগ, কে অবস্থা সেখানকার? হিমালয় কন্যাক্ষেত্র উত্তরের জেলা পঞ্চগড়, জেলায় বিগত কয়েকদিন ধরে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করলেও কিন্তু আজকের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু সকাল 6টায় রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে শীতের যে তীব্রতা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আজকের যদি কথাই বলি, আজকে কিন্তু 8টা বেজে গেলেও কিন্তু এখনো যে ঘন কুয়াশার পরিমাণ সেটা কিন্তু অব্যাহত রয়েছে। একই সাথে বলে রাখি যে সূর্য উঁকি দিয়েছে, ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ ঠিক মতো দেখা মিলছে না। অপরদিকে এই জেলা পাহাড়ের একেবারে হিমালয়ের একেবারে কাছে অবস্থিত হয় যে এখানে যে কনকনে শীতের অনুভূতি সেটা কিন্তু সকাল এবং রাতে কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পাচ্ছে। আমি জানিয়ে রাখি যে দিনভর একটি গরম আবহাওয়া অনুভূত হলেও কিন্তু রাত থেকে এবং সকাল পর্যন্ত কনকনে হাড় কাঁপানো একটা শীত অনুভূত হচ্ছে এবং একই সাথে এই সময়টিতে কিন্তু শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু বিপাকে পড়তে শুরু করেছে। আমরা দেখেছি এখানকার নিম্ন আয়ের মানুষ এবং ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারা চরম দুর্ভোগে সময় কাটাচ্ছে রাতের এবং সকালের সময়টিতে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন বলছে যে তাদের যে সরকারি শীতবস্ত্র বিতরণের কার্যক্রম সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং একই সাথে তিনারা বলছেন যে ইতিমধ্যে যদি সরকারের পাশাপাশি বিত্তবান এবং বিত্তবান মানুষেরা যদি এগিয়ে আসে তাহলে অনেকটাই দুর্ভোগ লাঘবে সহায়তা হবে বলে তারা আশা করছেন। আমি আরেকটি বিষয় বলে রাখি যে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এই জেলার যে সকল যানবাহন চলাচল করছে তারা কিন্তু তাদের ঘন কুয়াশার কারণে কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং একই সাথে কিন্তু যে এই জেলায় শীতের তীব্রতা বাড়ায় কিন্তু ক্রমাগতভাবে কিন্তু যে শীতজনিত রোগীর সংখ্যা সেটা কিন্তু বেড়েই চলেছে। তো শীতের তীব্রতা আগামীতে আরো বাড়বে বলে আমাদের জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। তো ছিল আমার কাছে পঞ্চগড় থেকে। আমরা যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে সহকর্মী কাদের তালুকদার রয়েছেন। তো শীতের সর্বশেষ খবর জানবো সেখানকার। উত্তরের জনপদের মতো টাঙ্গাইলেও ঝেঁকে বসেছে শীত। দিনের বেশিরভাগ সময়ই আলো দেখা যাচ্ছে না, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এইদিকে বেশিরভাগ মানুষই শীতে জুবুথুবু অবস্থা বিরাজ করছে। তো আমরা দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে। এছাড়াও শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ। এই ঠান্ডাজনিত রোগে বিশেষ করে শিশু যারা রয়েছেন, শিশুরা ঠান্ডাজনিত রোগ, নিউমোনিয়া, তাছাড়াও ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে বিপাকে পড়েছে। অন্যদিকে যে এই যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিট সংখ্যা না থাকায় এই যে যারা অসুস্থ শিশু রয়েছে এই শিশুগুলো কিন্তু চরমভাবে বিপাকে পড়েছে। এই শিশুদেরকে ফ্লোরে রাখতে হচ্ছে, যে কারণে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনি জানেন যে টানা কয়েকদিন যাবৎ উত্তরের জনপদের মতো দেশের সর্বত্রই কনকনে শীত বিরাজ করছে। কুয়াশাচ্ছন্ন হয়ে বিপাকে পড়তে হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষকে। যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারাও যেমন বিপাকে পড়েছে, তেমনি যারা শিশু যে রয়েছে সেই শিশুগুলো কিন্তু নানা রোগে আক্রান্ত হয়ে বিপাকে পড়ছে অভিভাবকরা। সেই অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে টানা কয়েকদিনের যে শৈত্যপ্রবাহ বিরাজ করছে, এছাড়া কনকনে শীত এবং হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা বিরাজ করছে। এই
রেখেও কিন্তু তারা পর্যাপ্ত সেবা পাচ্ছে না। এই আসলে যেভাবে তারা এই শিশুদেরকে যে সেবা দেওয়া দরকার, অ্যাকোমোডেশন না থাকায়, অর্থাৎ যথেষ্ট পরিমাণে সিট সংখ্যা না থাকায় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষও এই শিশুদেরকে সেবা দিতে পারছে না, সঠিকভাবে সেবা দিতে পারছে না। এবং অনেকেই কিন্তু শ্রমজীবী যারা মানুষ রয়েছেন তারা বিপাকে পড়তে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে হাসপাতাল থেকে বিস্তারিত খবর। শীতের বিভিন্ন খবর জানাতে পঞ্চগড়, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে গণপূর্ত বিভাগ। সৌধের মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত সব স্থান ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানোর কাজ চলছে পুরো দমে। সবুজ চত্বরে কংক্রিটের পাথরগুলোর পাশে স্থাপন করা হচ্ছে বাহারি ফুলের টব। নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আর মাত্র দুদিন পরেই মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গত এক মাস ধরে চলছে ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সৌন্দর্য বর্ধনের কাজ। সৌধবেদি পর্যন্ত পায়ে হাঁটার লাল ইটের সিঁড়িগুলোতে সাদা রঙের আঁচড়ে শুভ্র করে তুলছেন রং শিল্পীরা। বাগানে লাগানো হচ্ছে গাঁদা সহ নানা বাহারি ফুলের চারা। পুরো সৌধ এলাকাকে পানি দিয়ে ধুয়ে মুছে চকচকে করার পাশাপাশি ঘাস ও গাছের ডালপালা ছেঁটে পরিপাটি করার কাজ করছেন কর্মচারীরা। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছি, এখানে রং তুলির কাজ করতেছি। প্রায় কাজ শেষের পর্যায়ে, আর 1 বা 2 দিন করলে শেষ হবে। মাঠের ঘাস যেখানে বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি বসানোর কাজও প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন 3 সশস্ত্র বাহিনীর সদস্যরা। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে সৌধ এলাকা। সময় সংবাদ, সাভার। আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে রায়ের বাজার বধ্যভূমিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক, আমি এখন মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছি। এখানে কিন্তু আগামীকালকে যে বুদ্ধিজীবী দিবস, এবং সেই দিন কিন্তু আমাদের যারা সূর্য সন্তান ছিলেন সেই বুদ্ধিজীবীদেরকে আসলে বরণ করে নিতে, তাদেরকে আসলে শ্রদ্ধা জানাতে কিন্তু তাদের সব শেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে সেনাবাহিনীর যে সদস্যদেরকে দেখা যাচ্ছে তারা এখানে সব শেষ প্রস্তুতি নিচ্ছেন প্যারেডের, এবং এইখানেই কিন্তু আগামীকাল সকাল 7:05 থেকেই শ্রদ্ধা জানানো শুরু হবে। এবং প্রথমে রাষ্ট্রপতি 7:05 এবং 7:10 কিন্তু প্রধান উপদেষ্টা মিরপুরের যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে এখানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাবেন ফুল দিয়ে, এবং সেই প্রস্তুতি কিন্তু এখানে নেওয়া হচ্ছে। এখানে যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদের সকাল থেকেই কিন্তু এখানে প্যারেড করছেন, এখানে তাদেরকে প্রস্তুতি নিচ্ছেন সবশেষ, এবং আনুষ্ঠানিকতা সবকিছু যেন ঠিকভাবে চলে সেজন্য কিন্তু এর পাশাপাশি কিন্তু এখানে দেখা গেছে যে এই প্রতি বছরে এই দিনটিকে যেহেতু সুন্দরভাবে সব আনুষ্ঠানিকতা গ্রহণ করা হয়, সেজন্য কিন্তু এখানে ধুয়ে মুছে পাশাপাশি রং করে এবং প্যান্ডেল টানিয়ে সব দিক থেকে কিন্তু সব প্রস্তুতি আগের দিনই সেরে ফেলা হচ্ছে। এবং এই ক্ষেত্রে এখানে যারা আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এসেছেন, বুদ্ধিজীবীর যারা তাদের পরিবারের সদস্যরা এসেছেন, তারা সেই দিনটিকে স্মরণ করছেন। 1971 সালে কিন্তু যেই বিজয়ের যে আগ মুহূর্তে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বুঝে যায় যে আসলে বিজয় অনিবার্য, বাংলাদেশিদের এই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমাদেরকে মাথা চাড়া দিয়ে যেন আমরা দাঁড়াতে না পারি, সেজন্য আমাদের যারা সূর্য সন্তান ছিলেন, এই দেশের চিকিৎসক, রাজনীতিবিদ, এই দেশের প্রকৌশলী থেকে শুরু করে সব বুদ্ধিজীবীদেরকে কিন্তু তারা সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে গুলি করে নৃশংসভাবে তাদেরকে
হত্যা করা হয় সেই প্রতি বছরেই আমরা এই দিনটিকে কিন্তু বিশেষভাবে স্মরণ করি এবং বাঙালি যেন আর ঘুরে দাঁড়াতে না পারে, আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি, সেজন্য কিন্তু এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল এবং তাদের যেই ইচ্ছা ছিল বাংলাদেশ যে পর্যায়ে যাবে সেটার লক্ষ্যেই কিন্তু এখন কাজ করে যাচ্ছে সরকার। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিক। ফরিদপুরে সরকারি প্রণোদনা হিসেবে দেয়া হয়েছিল পেঁয়াজের বীজ, তবে সঠিক নিয়মে বীজ বপন করার পরও ৯৫% বীজ থেকে চারা বের হয়নি। এজন্য কৃষি বিভাগের কর্মকর্তাদের দায়ী করে ভেজাল বীজ সরবরাহে জড়িতদের বিচার দাবি করেছেন চাষিরা। তবে নতুন করে বীজ দেয়া শুরু হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। মাঠ জুড়ে থাকার কথা ছিল সবুজের সমারোহ, কিন্তু এখন পড়ে রয়েছে শুধুই চাষ দেয়া জমি। হাজারো চাষির স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ফরিদপুরের ৫,২০০ জন চাষিদের সরকারি প্রণোদনা হিসেবে দেয়া হয়েছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সরবরাহ করা পেঁয়াজের বীজ। ঠিক সময়ে সঠিক নিয়মে বীজ বপন করার পরও ৯৫% পেঁয়াজের চারা বের হয়নি। ভেজাল বীজ দেওয়ার ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করছেন চাষিরা। সরকারি বীজ পাইছিলাম, মনে হয়েছে এখন তো মার গেছে, এমনি তো খরচ গেছে ১০,০০০ টাকা করে, তারপরে যখন কিনে লাগাইছে আরো ১ বিঘা হইতে পারে ৩০,০০০ টাকা করে খরচ হবে। চারাইছে এখন পুরোটাই মায়ের, এখন অনেক টাকা পয়সা খরচ হয়েছে। সুস্থ বিচার যেটা হয়, ঠিক আছে, এদের আইনের আওতার ভিতরে আনা উচিত। তবে বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর নতুন করে চাষিদের মাঝে বীজ দেওয়া শুরু হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। তবে এ সময়ে এই বীজ কোনো কাজেই আসবে না বলে জানান চাষিরা। দানা যে নতুন ভাবে কিনে বীজ চারাবো সেই সুযোগ নাই, টাইম নাই। এখন পেঁয়াজ লাগানোর মৌসুম, এখন পেঁয়াজের দানা বোনানোর মৌসুম না। খুব দ্রুত এই ৫,০০০ জন কৃষককে পুনরায় বীজ দেওয়ার একটি সিদ্ধান্ত গৃহীত হয় এবং তারই ধারাবাহিকতা মধ্য পর্যন্ত আমরা প্রায় ২৫০০ জন কৃষককে বীজ অলরেডি পৌঁছে দিয়েছি। ভেজাল বীজ দেওয়ার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ। এটার ব্যাপারে একটি ঢাকা সদর দপ্তর কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। কমিটি বিষয়টা দেখভাল করতেছে কি কারণে জার্মিনেশন হয়নি। জেলায় এবছর ৩৬,১৪০ হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদ করা হয়েছে, যা থেকে ৫,০৯,৫০৪ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, করছেন না আইনের তোয়াক্কাও। রাজবাড়ীতে ফসলি জমি, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে তোলা হয়েছে একের পর এক অবৈধ ইটভাটা। এসব ভাটায় আবার কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। এতে শুধু পরিবেশই বিষাক্ত হচ্ছে না, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। আশিকুর রহমানের রিপোর্ট। এক পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্য পাশে ফসলি জমি, মাঝখানে অবৈধ ইটভাটা, যার বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকি নিয়েই ক্লাসে কোমলমতি শিক্ষার্থীরা। পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীর ৫ উপজেলায় ফসলি জমি, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে উঠেছে এমন অসংখ্য ইটভাটা। ভাটায় যে কালো ধোঁয়া, সেটা আমাদের শ্বাস বন্ধ হয়ে আসে। ট্রাক চলায় আমাদের গায়ে ময়লা পড়ে, তারপরে ধুলা উড়ে, এটার জন্য আমাদের সমস্যা হয়। স্থানীয়রা জানান, বেশিরভাগ ইটভাটার নেই প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এসব ভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। বিষাক্ত ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা, কমে গেছে ফসলের উৎপাদন। এজন্য প্রশাসনের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। গাছপালা লাগানোর সময় কোনো সবজি ভালো মতন হয় না, কোনো ফল হয় না। আমাদের দাবি এটা বন্ধ করে দেওয়া হোক ভাটা। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। মোট ২৭টি ইটভাটা এখন পর্যন্ত নোটিশ করেছি, কার্যক্রম বন্ধের জন্য নোটিশ করেছি। পরিবেশের ছাড়পত্র সহ সেই ধরনের বৈধ কাগজপত্র যাদের থাকবে না, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ী জেলার ৭০টি ইটভাটার মধ্যে অনুমোদন আছে মাত্র ২০টির। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। নারায়ণগঞ্জে শীতলক্ষা ঘেঁষে গড়ে উঠেছে শত শত কারখানা। এগুলোতে বর্জ্য পরিশোধনকারী ইটিপি প্ল্যান্ট না থাকায় ডোবা খাল হয়ে বিষাক্ত বর্জ্য পড়ছে নদীতে। দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে শীতলক্ষা, মরছে জলজ প্রাণীও। তাই কারখানাগুলোতে ইটিপি প্ল্যান্ট ব্যবহার নিশ্চিতের দাবি স্থানীয়দের। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
নেই স্রোতস্বিনী সেই শীতলক্ষার স্বচ্ছ জল। প্রাচ্যের ড্যান্ডির বুক চিরে বয়ে চলা এই নদী এখন ধুঁকছে শিল্পবর্জ্যের দূষণে। একসময়ের পরিবেশ বান্ধব ও পরিষ্কার পানির ভাণ্ডার শীতলক্ষা এখন মৃতপ্রায়। নারায়ণগঞ্জ অংশে বিভিন্ন কারখানার অপরিশোধিত বর্জ্যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এই নদী। বিপন্ন হচ্ছে পরিবেশ। শীতলক্ষা ঘেঁষে গড়ে ওঠা এমন শত শত ছোট বড় কারখানায় নেই বর্জ্য পরিশোধনকারী ইটিপি প্লান্ট। এতে ডোবা খাল হয়ে বিষাক্ত বর্জ্য পড়ছে নদীতে। শুধু নদীই দূষিত হচ্ছে না, মরছে জলজ প্রাণীও। এই শীতলক্ষার পানি আমরা খাইতাম এবং ব্যবহার করতাম। অনেক গন্ধকর পানি, খুব লাল চুলকানি মুলকানি বাড়াই দিছে। নদীগুলোকে বাঁচানোর ব্যবস্থা নেই কর্তৃপক্ষ, যাতে আমরা সেই আগের মতন আবার সেই নদীতে গোসল করতে পারি। এই যখন পরিস্থিতি, তখন সব শিল্প কারখানাকে ইটিপি প্লান্ট ব্যবহারে বাধ্য করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবাদী সংগঠনের। যদিও পরিবেশ অধিদপ্তরের দাবি তারা বসে নেই। প্রত্যেকটা যে সমস্ত কোম্পানিগুলো আছে রাসায়নিক বর্জ্য সরাসরি নদীতে না ফেলে ইটিপির মাধ্যমে যেন পানিগুলো রিসাইক্লিং করে তারা যেন পানিগুলো ছাড়ে। কোনো প্রতিষ্ঠান ইটিপি ব্যবহার না করে এই বর্জ্য সরাসরি নদীতে ফেলে দিচ্ছে, তাহলে সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী রক্ষায় নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। নদী দূষণ সম্বন্ধে ওনারা পরিবেশ যে মন্ত্রণালয় এবং পরিবেশবাদীরা করতে চায়, যা করবেন সেটাতে আমরা সহযোগিতা করব। নারায়ণগঞ্জে নদী ও খাল দূষণকারী ১৩০টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। টাইম ম্যাগাজিনের 2024 সালের পার্সন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি হলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরে আসা, প্রেসিডেন্সিকে নতুন রূপ দেয়া সহ বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তনের জন্য তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নেওয়া হয়। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে পুরস্কার গ্রহণের সময় দ্বিতীয় মেয়াদের কিছু পরিকল্পনাও তুলে ধরেন ট্রাম্প। একই সঙ্গে ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করে দেয়া হবে বলে জানান তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখে ইউএসএ ইউএসএ স্লোগান দিতে থাকেন সমবেত সবাই। একে একে সবাই ভূয়সী প্রশংসা করেন তার। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তির পুরস্কার নেওয়ার সময় এভাবেই উল্লাস করেন উচ্ছ্বসিত জনতা। এদিন বক্তব্য দেওয়ার সময় দ্বিতীয় মেয়াদের কিছু পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করে দেয়া হবে বলে জানান তিনি। এছাড়া অর্থনীতিকে আরও মজবুত করার পাশাপাশি কর কমানোরও আশ্বাস দেন। টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস পাঠকদের কাছে বার্তায় লেখেন, ট্রাম্পের যেভাবে ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন হয়েছে তা এক প্রজন্মেই দেখা যায়। রাজনৈতিকভাবে পুনর্গঠন, প্রেসিডেন্টের পদটিকে নতুনভাবে চেনানো ছাড়াও বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তন করার জন্য এবছর ডোনাল্ড ট্রাম্পকে টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত করা হয়েছে। টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার পুরস্কারটি 1927 সাল থেকে শুরু হয়, যেখানে এমন কোনো ব্যক্তি বা আন্দোলনকে সম্মানিত করা হয় যা বছরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। 2016 সালেও ট্রাম্পকে পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করেছিল টাইম ম্যাগাজিন। 2020 সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পার্সন অব দ্য ইয়ার মনোনীত করেছিল এই সাময়িকী। আর গত বছর এ খেতাব পেয়েছিলেন পপ তারকা টেইলর সুইফট। নাদিম মারজান, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিত্যপণ্যের দামে দিশেহারা শ্রমজীবীরা, দুদিন কাজ না পেলেই চলে যাচ্ছেন দারিদ্র্য সীমার নিচে। সামাজিক কর্মসূচির 73% সুবিধাভোগী ভুয়া, ঢেলে সাজানোর পরামর্শ। সূচকের টানা পতনে বেহাল পুঁজিবাজার, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির হুটহাট সিদ্ধান্তকে দুষছেন বিনিয়োগকারীরা। দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা নেই বলছে আইসিবি। এবং উন্নয়ন কাজের ধীরগতিতে কমেছে কাঁচামাল আমদানি, কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না চট্টগ্রাম কাস্টম হাউস। অর্থ বছরের 5 মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে 4,421 কোটি টাকা পিছিয়ে। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়।